সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এই প্রজন্মের কাছে তুলে ধরতে পারতাম, তাহলে বাংলাদেশ একটা মেলবন্ধনের বাংলাদেশ হতো, একটা বাংলাদেশ সত্যিকার অর্থেই সমৃদ্ধ বাংলাদেশ হতো। কারণ আমরা শুধু আমাদের সাহিত্যিক ক্ষেত্রে নয়, সাংস্কৃতিক ক্ষেত্রে নয়, আমাদের রাজনীতি, আমাদের আইন পেশায়, আমাদের বিচার বিভাগ, আমাদের সকল স্তরে অতীতের ঐতিহ্যময় একটা ইতিহাস রয়েছে। যে ইতিহাস কিন্তু বিরক্ত গাথা। সেই ব্রিটিশ আমলে লিঙ্কন ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টারি পাস করা যে মানুষ, তৎকালীন পাক ভারত উপমহাদেশের বিখ্যাত মানুষ, তার জীবন এই জেনারেশন জানে না, জীবন কাহিনীও জানে না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। এই কারণে দুর্ভাগ্য যে আমাদের পাঠ্যপুস্তকে এই সকল মানুষের জীবনী অন্তর্ভুক্ত করা উচিত। শেরে বাংলা বলেন, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী বলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেন, বা আমাদের বিচারপতি সৈয়দ মাহবুব মুর্শিদ সাহেব বলেন, আমাদের স্বাধীনতা যুদ্ধের অনেক মুক্তিযোদ্ধা বীর শ্রেষ্ঠ যারা আছেন তাদের কথা কিছুটা আছে, কিন্তু প্রকৃতপক্ষে ইতিহাসগুলো সংরক্ষণ করা হয় না এবং এই সমাজের সামনে প্রচার করা হয় না। আমাদের নিউ জেনারেশন জানতে পারে না। এই জন্য আমাদের নিউ জেনারেশনের সাথে একটা কানেক্টিভিটি আমাদের থাকা উচিত। এই যে মেলবন্ধন তৈরি করা খুব জরুরি। আমাদের আজকের যে আলোচক সভাপতি লাইভ ইব্রাহিম সাহেব, উনি একজন এই সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এবং একজন বাংলাদেশের প্রখ্যাত মানুষের জীবন নিয়ে একটা আলোচনা শুরু করেছেন। যে মানুষগুলো আমাদের পথ দেখিয়েছেন, আমাদের আইনের সমস্ত বিষয়গুলোকে সামনে তুলে এনেছেন সহজভাবে। শুধু তাই নয়, তিনি আমাদের যে কথা বললেন যে ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তার জীবনে দেখেন, সেই সময় পাকিস্তানের প্রধান বিচারপতি হিসেবে তার কর্মময় জীবন ছিল। তারপরেও তিনি বিভিন্ন সময়ে এই বাঙালি সমাজ এবং সভ্যতার জন্য তিনি কাজ করে গেছেন, উন্নয়নের জন্য। আজকে আমরা আমাদের অতীতগুলোকে আমরা সামনে নিয়ে আসি না, আমরা বর্তমানকে নিয়ে ধরে থাকি, আটকে থাকি। কিন্তু বর্তমান তৈরি হয়েছে অতীত দিয়ে, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। অতীতের বিষয়গুলোকে সামনে নিয়ে এসে আমাদের শিক্ষা নিতে হবে। আজকে বাংলাদেশে দেখেন যে অবস্থা, এই 24-এর গণ আন্দোলনের কথা আমরা যে বলি, আজকে গর্ব করে স্মরণ করি গণঅভ্যুত্থানের কথা, এর পেছনে একটা অতীত আছে। সে অতীতটা কি? অতীত হলো স্বাধীনতার যুদ্ধ, 52 ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, গণ আন্দোলন এবং 71-এর মুক্তিযুদ্ধ। এবং তার পরবর্তী পর্যায়ে দেখেন 7ই নভেম্বরের সিপাহী জনতা বিপ্লব, 90-এর গণ আন্দোলন এবং 24-এর গণ অভ্যুত্থান। একটার পর একটা ইতিহাসের বাঁকে বাঁকে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে। অথচ আমরা চক্ষুষ্মান মানুষ হয়েও সেই শিক্ষাটা গ্রহণ করতে পারি নাই। সবসময় 52 ভাষা আন্দোলনে আমাদের পূর্বপুরুষরা আমাদের মাতৃভাষাকে প্রতিষ্ঠা করার জন্য, রাষ্ট্রভাষা করার জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন, রক্ত দিয়েছেন। সালাম, বরকত, জব্বার, এদের রক্ত। অথচ এদের সম্পর্কে আমরা কতটুকুই বা জানি, আমাদের জেনারেশনটা কতটুকু জানে। আবার স্বাধীনতা যুদ্ধের সময় যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে স্বাধীনতা বিজয়ের পতাকা আমাদের দিয়ে গেলেন, তারা ঘরে ফিরে গেলেন। তারা গ্রামের ছেলে, বেশিরভাগ ছিলেন গ্রামের ছেলে, লঙ্গি পরা গেঞ্জি পরা ছেলেগুলো কিন্তু অস্ত্র হাতে সেই সময় যুদ্ধ করেছিলেন। এই ঢাকা শহরে এলএপি পুলের সন্তানরা সেভাবে যুদ্ধে অংশগ্রহণ করে নাই বলেই 71-এর পর একটা বৈষম্য সৃষ্টি হলো। সেই বৈষম্য হলো যে সাধারণ মুক্তিযোদ্ধা এবং 16 ডিসেম্বরের মুক্তিযোদ্ধা, মানে 16 ডিভিশন মুক্তিযোদ্ধা একটা পার্থক্য তৈরি হয়ে গেল। অর্থাৎ আমি হঠাৎ করে মুক্তিযোদ্ধা সেজে গেলাম। যে কথাটা একটু আগে আমাদের অশোক দা বললেন যে এখন অনেকেই অনেক দলের বড় বড় নেতা সেজে যাচ্ছেন। হ্যাঁ, কেন সেজে যাচ্ছেন? তার জোয়ারের মধ্যে ভেসে যেতে চাচ্ছেন। মুক্তিযুদ্ধের সময়, স্বাধীনতার পরে আমরা দেখলাম যে এক প্রকার মানুষ যারা মুক্তিযুদ্ধের কৃতিত্বগুলো তারা ছিনিয়ে নিয়ে গেলেন। তারা 16 ডিভিশন মুক্তিযোদ্ধা সেজে তারা বললেন যে আমরাই প্রকৃত মুক্তিযোদ্ধা, এই বেনিফিট গুলো তারা নিয়ে গেলেন। বিশেষ কর্মকর্তা বলেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বলেন, বা সামাজিক সমস্ত জায়গায় তারাই নেতৃত্বে চলে আসলেন। ওই যে মুক্তিযোদ্ধারা যারা গ্রাম থেকে আসলেন, যারা লুঙ্গি পরা গেঞ্জি পরা যে ছেলেগুলো এই দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছিলেন, রক্ত দিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন,
করেছিলেন তারা কিন্তু গ্রামে ফিরে গেলেন। তারা কিন্তু কিছু চাইলেন না মুক্তিযুদ্ধের বিনিময়ে, যে আমি যুদ্ধ করেছি এই বিনিময়ে আমাকে কিছু দিতে হবে। তাদের কোনো চাওয়া পাওয়া নাই, তারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক ছিলেন। আর আমরা যারা এলিট পিপল অফ দ্য সোসাইটি, আমাদের বেশি চাওয়া পাওয়া, সবকিছুতে চাওয়া পাওয়া, পাগল হয়ে যায়, আমরা অস্থির হয়ে যায়। টাকা 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 ছাড়া আমাদের সামনে কিছু আর থাকে না। দেখেন আমাদের গত 15 বছর কি হয়েছে, বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। কিভাবে এত টাকা দিয়ে কি কি খেতে পারবে না কি? এখন দেখেন এই এত টাকা পাচার হয়ে গেল, এই বাংলাদেশ থেকে লুট হয়ে গেল। এখানে যদি ইনভেস্ট হতো তাহলে বুঝতাম আমাদের দেশের মানুষরা এই টাকার বিনিময়ে শিল্প প্রতিষ্ঠানে বা বিভিন্ন কর্মজীবনে তারা কাজ করতে পারত। সেগুলো হলো না। অর্থাৎ মানসিকতাই আমাদের খারাপ হয়ে গেছে, দুর্নীতি করার একটা মানসিকতা হয়ে গেছে। এখন যে যত বড় দুর্নীতিবাজ, যে যত বড় চোর, যে যত বড় টাউট বাটপার, সে সমাজের প্রতিপত্তি। এই সমাজ ব্যবস্থা এই জিনিসটা চলে আসছে। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার জন্যই কিন্তু 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল। বেরিয়ে আসার জন্যই এই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু 24-এ গণ অভ্যুত্থান হয়েছিল। এই আমাদের পার্থক্য পরিবর্তন করার জন্য, মানসিকতা পরিবর্তন করার জন্য 24-এ গণ অভ্যুত্থান হয়েছিল। যে গণ অভ্যুত্থান আমাদের পথ দেখিয়েছে। প্রায় 2000 ছেলে তাদের ছেলে মেয়েরা তারা রক্ত দিয়েছে। আজকে দেখেন প্রায় 20 থেকে 30,000 ছেলে মেয়ে পঙ্গু হয়ে আছে, চোখ নাই, হাত নাই, পা নাই, কোথায় দাঁড়াবে তারা? কোথায় কি অবস্থা তারা আছে? তারা মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করছে, মৃত্যুর সাথে যুদ্ধ করে তারা কোন রকম বেঁচে আছে বাংলাদেশ। আগামী দিনে কোনোদিন আর তাদের জীবনে বাংলার এই সমস্ত আকার বাতাস রাজনীতি কোনো কিছুতেই তাদের অভাব থাকবে, দেখতে পারবে না। তারা তার বাবা মাকে তারা দেখতে পারবে না। এই কথাগুলোকে আমরা ফিল করি যে এই আমাদের দেশের জন্য, আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য, বৈষম্যের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল, সমাজকে সুন্দর করার জন্য, নতুন একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। আসেন না আমরা সেই চিন্তা ভাবনা করি। আমরা এই চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাই সামনের দিকে, যে এই যে 24-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ আন্দোলন, 71-এর যুদ্ধ, 52-এর ভাষা আন্দোলন এবং 7 নভেম্বরের যে চেতনা, আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষের যে চেতনা, এই চেতনাকে আমাদের জাগ্রত করতে হবে। জাগ্রত করতে হবে এই কারণে আমাদের 3 দিকে হলো ভারত। একটা মাথায় রাখতে হবে, 3 দিকে আমাদের সীমানায় ভারত, একদিকে বঙ্গোপসাগর, পাশে হলো মায়ানমার। এই ভারতের পেটের মধ্যে বসবাস করে আমরা কিন্তু দেশের স্বাধীনতা অর্জন করেছি। এই ভারতের পেটে বসবাস করেই আমরা বর্গীদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, মোগলের বিরুদ্ধে যুদ্ধ করেছি, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছি, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, দিল্লির বিরুদ্ধে যুদ্ধ করেছি। আমরা বীরত্ব কথা, আমাদের ইতিহাস আছে, সেই ইতিহাসগুলো সামনে নিয়ে আসতে হবে। আজকে আমাদের সাংস্কৃতিক আন্দোলন হয়, কথা হয়, কিন্তু সাংস্কৃতিক সেই মেলবন্ধন হচ্ছে না। আপনি চায়না দেখেন, তাদের অপেরা হচ্ছে 3000-2000 বছর আগের ইতিহাসগুলো তার তুলে আনতেছে। অপেরার মধ্যে দিয়ে তার দেখিয়ে দিচ্ছে মানুষকে যে অতীত কি ছিল, আজকে বর্তমান এসে দাঁড়িয়েছি। আমাদের ঐতিহ্যবাহী অতীত ছিল, আমাদের একটা সম্রাট বীরত্বগত অতীত ছিল, সে অতীত থেকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আমাদের সেখান থেকে শিক্ষা নিতে হবে। আজকে জেনারেশন সেগুলো জানে না। আমাদেরও বাংলাদেশে অতীত ছিল, গর্বের অতীত ছিল, একটা ঐতিহ্যবাহী অতীত ছিল, সেই অতীতগুলোকে আমরা তুলে ধরতে পারছি না। আমাদের গান বলেন, আমাদের কবিতা বলেন, আমাদের নাটক বলেন, আমাদের সাহিত্য বলেন, এটা একটা অতীত আছে, সেই অতীতগুলো তুলে আনতে হবে। এই যে আমাদের বঙ্গভূমি, আজকে বাংলাদেশ, এটা একটা বদ্বীপ ছিল, সাগর পিঠে থেকে যে ওঠা নতুন একটা দেশ, উর্বর দেশ। উর্বর মাটি থেকে গড়ে ওঠার যে মানুষ, সে মানুষগুলো কিন্তু প্রতিবাদী ছিল, তার বীরত্বগত ইতিহাস ছিল। যেমনি যুদ্ধ করেছে জলোচ্ছ্বাসের বিরুদ্ধে, যুদ্ধ করেছে সিডরের বিরুদ্ধে, যুদ্ধ করেছে প্রকৃতির বিরুদ্ধে, তেমনি বর্গীদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে। এই যুদ্ধের ইতিহাস আছে। এই যে গর্বের ইতিহাস, এই ইতিহাসগুলো আমাদের আনতে হবে। আনার জন্য আজকে আমাদের পাঠ্যসূচিতে আমাদের বিচারপতি মাহবুব হোসেন সহ যারা আছেন, আমাদের অতীতের বীরত্বগত মানুষগুলো, তাদেরকে আমার তুলে আনতে হবে। তাদেরকে পাঠ্য দেখাতে হবে জেনারেশনকে, এনারা আমাদের পথ দেখিয়েছেন। এটা কথা মাথায় রাখতে হবে যে শিক্ষিত কোথায় গিয়ে দাঁড়াবো, সামনে পথটা কি। এই ছেলেগুলো রক্ত দিল, এই ছেলেগুলো আন্দোলন করলো, এত রক্ত, এত আন্দোলন, এত কিছু, তারপর আমরা কোথায় গিয়ে দাঁড়াচ্ছি? আমার কাছে মনে হচ্ছে যে আমরা যেন আবার হারিয়ে যাচ্ছি নতুন এক অতল গহ্বরে। আমরা যেন আবার সে আগের অবস্থায় ফিরে যাচ্ছি, যে 15 বছরের ফ্যাসিস্টের যে ব্যবহার, সে ব্যবহারের দিকে ফিরে যাচ্ছি। এটা কেন হবে? এই যে না হতে পারে, যে কথা গতকাল রহমান সাহেব বলছেন যে 5ই আগস্ট আগে আমরা ফিরে যেতে চাই না। 5ই আগস্ট আগের যে বাংলাদেশ যেতে চাই না আমরা, কিন্তু 5ই আগস্টের আগের যে বাংলাদেশের অতীত ছিল, সেখান থেকে শিক্ষা নিতে হবে। আমাকে শিক্ষা নিয়ে আমাদের পথ চলতে হবে। আজকে আমরা মনে করি যে আমাদের অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদের সেই পথে এগিয়ে যেতে হবে, এবং সুন্দরের পথে, আগামী দিনের স্বপ্ন পূরণের পথে, সূর্য সন্তান যারা তাদের সমস্ত বীরত্বগাথা কাহিনী আমাদের বুকে ধারণ করে
দেশকে ভালোবেসে আমরা সত্যি করতে মানুষ হব, মানুষের মতো মানুষ হব। সেই সময় 35 সালে লিঙ্কন ইউনিভার্সিটিতে ব্যারিস্টার পাস করা একটা মানুষ আমাদের পথ দেখিয়েছেন। সেই পথে আমাদের এগিয়ে যেতে হবে। আসেন আমরা সবাই মিলে সেই পথে এগিয়ে যাই। আগামী একটা সুন্দর বাংলাদেশ দেখি, যে বাংলাদেশ দেখার স্বপ্ন দেখেছেন আমাদের সন্তানরা। সেই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসেন সবাই আমরা ঐক্যবদ্ধ করি। আর এখানে মঞ্জু একটা ভালো কথা বলছে, আমার খুব ভালো লেগেছে, যে আমাদের জাতীয়বাদী চেতনা বিশ্বাসী আমরা মানুষগুলো আছে। আমরা তো এই দেশে একটা সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সমাজ চাই। আমরা চাই একটা রেইনবো স্টেটের মতো থিঙ্কিং, একটা চিন্তা ভাবনা, যে বিভিন্ন বৈচিত্র্যময় দেশ হবে। এখানে বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই আমরা বাস করবো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমাদের ভেদাভেদ থাকবে না। আমরা সেই জিনিসগুলোকে তুলে আনার জন্য কি করব? আমাদের মধ্যে আমাদের সামাজিক সাংস্কৃতিক সংগঠন আছে, আমরা আসেন আমরা ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী দিনে যে সামনের যে নির্বাচন বা সামনের যে আন্দোলন, যে চিন্তা ভাবনা আছে, সেগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাই। এই জন্য সকল রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড যারা করেন তাদের সবাইকে আমরা আহ্বান করব, আসেন আগামী দিনে আমরা যে পথ আমাদের অতীতরা দেখিয়ে দিয়েছেন, সেই সুন্দরের পথ, আনন্দের পথ, ভালোর পথ, মানুষের সুস্থ থাকার পথ, মানুষের সুন্দর থাকার পথ, এই দেশ যেন সমৃদ্ধশালী হয় সে পথে আমরা এগিয়ে যাই। এবং যে রক্ত ঝরেছে আর যেন কোনো রক্ত না ঝরে, আর যেন বাংলাদেশে আর কোনো যেন সেই অভ্যুত্থানের দিকে আমরা না যাই। আমরা বাংলাদেশকে যেন সত্যি করতে একটা স্বাধীন, সার্বভৌম, স্বাবলম্বী এবং স্বনির্ভর বাংলাদেশ গড়তে পারি, এই প্রত্যাশা থাকতে পারে। একটা জিনিস এখানে বলতে চাই, স্যার যেহেতু আছে, 1981 সালে এই মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বাংলাদেশে আসছিলেন। প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে তার দেখা হয়েছিলেন, তার মেয়ে, তার প্রধান মেয়ে তার সঙ্গে ছিলেন। সে সময় জিয়া রহমানের সাথে তার কথোপকথন হচ্ছিল বাংলাদেশের আগামীর ইতিহাস কিভাবে তৈরি হবে, বাংলাদেশকে আগামী দিনে কিভাবে স্বনির্ভর বাংলাদেশ করবে, আধুনিক বাংলাদেশ কিভাবে হবে, সেই চিন্তা ভাবনা থেকে তাদের মধ্যে একটা কথোপকথন হয়েছিল। এবং তার ভিত্তিতে কিন্তু মালয়েশিয়া তার থিঙ্কিং শেপ এস্টাবলিশ করেছে। কোথায় মালয়েশিয়া চলে গেছে? যে মালয়েশিয়ার সমুদ্রের মাছ ধরে জীবন নির্বাহ করতো, সে মালয়েশিয়া কোথায় গেছে? আমরা আমাদের জাতীয়বাদী চেতনার নেতৃত্বকে ধ্বংস করার জন্য, মৃত্যুবরণ করার কারণে আমরা দাঁড়াতে পারি নাই। জিয়া রহমানকে হত্যা করা হয়েছে, জাতীয় শক্তিগুলো ধ্বংস করা হয়েছে, যেগুলো আমরা দাঁড়াতে পারি নাই। আজকে আমরা যদি আমরা দাঁড়াতে পারি, তাহলে মালয়েশিয়ার মতন আমরাও সমৃদ্ধশালী হতে পারি। যে গতকাল তারেক রহমান সাহেব বলছেন, আমিও গতকাল পরশুদিন বাংলাদেশ প্রতিদিন লিখেছি, যে একটা আইডিয়া থাকতে হবে যে আমাদের মানুষের মধ্যে কি জিনিস চিন্তা ভাবনা আছে, মানে প্রশিক্ষিত করতে হবে। ভাষা, আমরা সৌদি আরব লোক পাঠাচ্ছি, ভাষা জানি না। আমরা জাপানের লোক পাঠাচ্ছি, ভাষা জানি না। আমাদের ভাষা শিক্ষা করতে হবে, আমাদের টেকনোলজি শিখতে হবে। স্যার তো এখানে আসলেন, যে চীনের যে আন্দোলন হলো, যে চীনের যে কালচার রেভলিউশন হলো, সে কালচার রেভলিউশনের পরে এই গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দিয়ে টেকনোলজিক্যাল ইনস্টিটিউট চালু করলেন। সে ট্রেনিং হবে, কি ট্রেনিং হবে? আইটি ট্রেনিং হবে, এই কম্পিউটার ট্রেনিং হবে। এই ট্রেনিং গুলো দিয়ে চায়না কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, সারা পৃথিবীতে ডমিনেট করতে রপ্তানি হবে। আমাদেরকেও সেইভাবে প্রশিক্ষিত হতে হবে। প্রশিক্ষিত জনশক্তি রপ্তানি করে দেশকে আমরা উন্নত করব। এবং আমরা যারা বাংলাদেশে আছি, বিদেশমুখী না হয়ে বাংলাদেশমুখী হয়ে বাংলাদেশকে আমরা এস্টাবলিশ করবো। এটি হোক আগামী দিনে আমাদের প্রত্যাশা। ওদের রক্তদান সেভাবেই সত্যিকার অর্থে সার্থক হবে, এই প্রত্যাশা রেখে শ্রদ্ধেয় আমাদের সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন।